টু ইওর ফেভারিট কেমিস্ট্রি চ্যানেল কেমিস্ট্রি ফর ইউ তে তোমাদের স্বাগত। আজকে আমরা ক্লাস 11 এর পরের সারণীর নেক্সট টপিক নিয়ে চলে এসেছি। আশা করি আগের ভিডিওগুলি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, লাইক করো, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো। আজকে আমরা কি করব? আজকে আমরা কোনো এলিমেন্টের অবস্থান নির্ণয় করতে শিখব, অর্থাৎ তার ঠিক এক্স্যাক্টলি বাড়িটা কোথায়, মানে এটাই হচ্ছে ব্যাপার। সে কোথায় অবস্থিত, তার বাড়ি কোথায়, অর্থাৎ তার পর্যায়, তার শ্রেণী, এই দুটো জিনিসই কিন্তু আমরা শিখে নেব। যে সে কোন পিরিয়ডে অবস্থান করে, কোন গ্রুপে অবস্থান করে এবং কোন ব্লকে অবস্থান করে, এর প্রত্যেকটা জিনিস আমরা দেখে নেব। ওকে, তাহলে আজকে আমাদের ক্লাস কি হচ্ছে? কোন মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়। ওকে, কোন মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করব এবার আমরা, অর্থাৎ সে কোথায় অবস্থান করে। ঠিক আছে, তাহলে কিভাবে করব? প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে কোন পিরিয়ডে অবস্থান করে, অর্থাৎ কোন পর্যায়ে অবস্থান করে সেটা আমরা কি করে বলবো। কোন পিরিয়ড বা কোন পর্যায়ে অবস্থান করে সেটা আমরা কি করে বলবো। ঠিক আছে, দেখো কি বলছি, ইলেকট্রন বিন্যাসে সর্বোচ্চ মুখ্য কোয়ান্টাম সংখ্যা, সর্বোচ্চ মুখ্য কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ আমি কি বলবো, লার্জেস্ট ভ্যালু অফ এন, অর্থাৎ এন এর যে লার্জেস্ট ভ্যালু, এন এর লার্জেস্ট ভ্যালু যেটা হবে কোনো একটি ইলেকট্রনিক কনফিগারেশনের কোনো একটি মৌলের, সেটি হয়ে, তাহলে আমরা লার্জেস্ট ভ্যালু, এন এর লার্জেস্ট ভ্যালুকে আমরা বলছি পর্যায়। ঠিক আছে, এক্সাম্পল দিয়ে দেখি। যেমন ধরো ক্যালসিয়াম, ক্যালসিয়াম ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে এখানে, ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার 20, তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। ঠিক আছে, তাহলে এখানে সর্বোচ্চ এন কত, সর্বোচ্চ এন কত বলো দেখি, সর্বোচ্চ এন হচ্ছে এখানে 4, তাহলে এখানে এন এর সর্বোচ্চ ভ্যালু 4, অর্থাৎ এটি কোথায় থাকবে, চতুর্থ পর্যায়ে থাকবে। বুঝতে পারা গেল, চতুর্থ পর্যায়ে থাকবে। ক্লিয়ার? চতুর্থ পর্যায়ে কোন ব্লক হবে, কত ব্লক বা কি ব্লক এলিমেন্ট, লাস্ট ইলেকট্রন কোথায় ঢুকেছে, লাস্ট ভিডিওতে করে, যদি না হয় পিরিয়ডিক টেবিল 3 লিখে সার্চ করো, সেখানে পেয়ে যাবে। তাহলে কোন ব্লক, এস, কারণ এসে ইলেকট্রন লাস্ট ঢুকেছে, সেজন্য হয়ে যাবে এস ব্লক এলিমেন্ট। ঠিক আছে, বুঝতে পারা গেল। তাহলে পর্যায় কি করে বের করব, যে ইলেকট্রন বিন্যাসে সর্বোচ্চ মুখ্য কোয়ান্টাম সংখ্যা যেটা হবে সেটা হয়ে যাবে আমার পর্যায়, আর ব্লক কি, যেখানে লাস্ট ইলেকট্রন ঢুকেছে সেটা হয়ে যাবে আমার ব্লক। এবারে স্যার শ্রেণী কি করে বের করব, শ্রেণী কি করে বের করব, এইটা একটু
ভালো করে খেয়াল করুন। ঠিক আছে, শ্রেণী আমরা কি করে বের করব? যদি এস ব্লকে হয়, যদি এস ব্লক এলিমেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? যদি ইলেকট্রনিক কনফিগারেশন NS1 হয়, তাহলে হয়ে যাবে প্রথম শ্রেণী। আর যদি ইলেকট্রনিক কনফিগারেশন NS2 হয়, তাহলে হয়ে যাবে দ্বিতীয় শ্রেণী। ক্লিয়ার কি বলতে চাইলাম? যেমন এই যে ক্যালসিয়ামের ক্ষেত্রে, ক্যালসিয়ামের ক্ষেত্রে কত হচ্ছে? NS2 মানে 4s2। তাহলে ক্যালসিয়ামের আমরা যদি শ্রেণী বলি, তাহলে ক্যালসিয়ামের শ্রেণী কত? ক্যালসিয়ামের শ্রেণী হচ্ছে দ্বিতীয়, ক্যালসিয়ামের দ্বিতীয় শ্রেণী। ক্লিয়ার? পরিষ্কার হয়ে গেছে? তাহলে প্রথম শ্রেণীতে কে হবে? যদি NS1 হয়ে থাকে। আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখে নিই। যেমন ধরো সোডিয়াম, ইলেকট্রনিক কনফিগারেশন লিখি 1s2, 2s2, 2p6, 3s2, সরি 3s1, 1s2, 2s2, 2p6, 3s1। তাহলে এর লাস্ট এখানে কি হয়েছে? NS1। তাহলে এটা হয়ে যাবে প্রথম শ্রেণী। ক্লিয়ার? ওকে, যদি ইলেকট্রনিক কনফিগারেশন হয় এস ব্লকের ক্ষেত্রে NS1, তাহলে হয়ে যাবে প্রথম শ্রেণী। যদি হয়ে যায় NS2, তাহলে হবে দ্বিতীয় শ্রেণী। এটা হচ্ছে আমার শ্রেণী নির্ণয় করার উপায়। পরিষ্কার হয়েছে? ওকে, নেক্সট, যদি পি ব্লক হয়, অর্থাৎ যদি পি ব্লকের এলিমেন্ট হয়, তাহলে আমরা শ্রেণী কি করে বের করব? একদম ফর্মুলাগুলো ভালো করে মাথায় রাখবে। শ্রেণী কি করে বের করব? 12 প্লাস নাম্বার অফ ইলেকট্রন in the p subcell। ঠিক আছে, নাম্বার অফ ইলেকট্রন ইন দা p subcell, 12 প্লাস নাম্বার অফ ইলেকট্রন ইন দা p subcell, মানে যেটা আমার লাস্ট যে পি অক্ষরটা থাকবে, যেটা আমার লাস্ট সেল হবে আর কি, লাস্ট সেল যে পি কক্ষটা হবে তার মধ্যে কতগুলি ইলেকট্রন আছে। ঠিক আছে, যেমন ধরো অ্যালুমিনিয়াম, 13 অ্যালুমিনিয়াম। ইলেকট্রনিক কনফিগারেশন লিখি 1s2, 2s2, 2p6, 3s2, 3p1। তাহলে কি বললাম? ইলেকট্রনিক, তাহলে দেখো শ্রেণী কি হবে? 12 প্লাস পি কক্ষে কটি ইলেকট্রন আছে? নাম্বার অফ ইলেকট্রন ইন পি সাবসেল। তো পি কক্ষে কটি ইলেকট্রন আছে? একটি। তাহলে হয়ে গেল কত? 13। তাহলে কত নম্বর শ্রেণীতে অবস্থিত? 13 নম্বর শ্রেণীতে অবস্থিত। তাহলে আমি পরপর যদি বলি, পিরিয়ড কি হবে? পিরিয়ড কি হবে? পিরিয়ড হচ্ছে হাইয়েস্ট কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, মুখ্য কোয়ান্টাম সংখ্যা হাইয়েস্ট কত? 3। তাহলে পিরিয়ড হয়ে গেল তৃতীয় পর্যায়। ব্লক কি হয়ে গেল? ব্লক মানে লাস্ট ইলেকট্রন কোথায় ঢুকে? পি তে ঢুকেছে, তাহলে হয়ে গেল পি ব্লক। ঠিক আছে, শ্রেণী কি হলো? শ্রেণী কত হলো? 13 নম্বর শ্রেণী। ওকে, বুঝতে পারা গেছে? পরিষ্কার? তোমাদের হোমওয়ার্ক থাকবে, এবার তোমরা নিজেরা করবে। ক্রিপ্টন, আমি অ্যাটমিক নাম্বার লিখে দিচ্ছি 36। হোমওয়ার্ক থাকলে তোমাদের ক্রিপ্টন কি বের করবে? ক্রিপ্টনের কি বের করবে? পর্যায় বের করবে।
ব্লক বের করবে, শ্রেণী বের করবে এবং আমাকে কমেন্টে জানাবে। আমি কমেন্ট যেন দেখতে পাই সবার, যে ক্রিপ্টনের পর্যায়, ব্লক এবং শ্রেণী, ক্রিপ্টনের পর্যায়, ব্লক এবং শ্রেণী কি হবে আমাকে অবশ্যই কমেন্টে তোমরা জানাবে। বুঝতে পারা গেল? তাই পি ব্লকের ক্ষেত্রে আমরা শ্রেণী কি করে বের করি। ওকে, তাহলে নেক্সট চলে যায় ডি ব্লকের ক্ষেত্রে। ডি ব্লকের ক্ষেত্রে, এবং এটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে ডি ব্লকটা কি বলছি না। ডি ব্লকের আমরা শ্রেণী কি করে নির্ণয় করব। টু প্লাস number of electron in n-1 d subcell, অর্থাৎ n-1 d subcell মানে হাইয়েস্ট যেটা n, মানে আমি যদি এইভাবে বলি, যদি ইলেকট্রনিক কনফিগারেশন এরকম আসে nsx n-1 dy, তাহলে শ্রেণী হয়ে যাবে কি x প্লাস y। এটা মাথায় রাখবে, যে কোনো একটা মাথায় রাখতে পারো। 2 প্লাস নাম্বার অফ ইলেকট্রন ইন n-1 d সাবসেল, অর্থাৎ আমরা সোজা কোথায় বলে দেবো 3D সাবসেলের মধ্যে কতগুলি ইলেকট্রন আছে, 3D সাবসেলের মধ্যে কতগুলি ইলেকট্রন আছে সেই সংখ্যাটা প্লাস 2 দিয়ে যোগ করলেই আমরা ডি ব্লক এলিমেন্ট পেয়ে যাব। এক্সাম্পল আয়রন 26 কি হবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6। তাহলে আমি যদি এই ফর্মুলাতে ইউজ করি, দেখো nsx n-1 হয়েছে, এটা n যদি 4 ধরি তাহলে এটা আমার n-1 হবে, তাহলে x প্লাস y কত হয়ে যাবে 2 প্লাস 6, তাহলে তার গ্রুপ কত হয়ে যাবে 8। আমি যদি এই হিসাবেও ধরি তাও হবে। দেখো 2 প্লাস নাম্বার অফ ইলেকট্রন ইন n-1 d সাবসেল, তাহলে 2 প্লাস নাম্বার অফ ইলেকট্রন ইন n-1 d সাবসেল মানে 6, তাহলে হয়ে গেল 8। অর্থাৎ শ্রেণীর সংখ্যা কত, আমি যদি বলি গ্রুপ কত, গ্রুপ হবে 8, ঠিক আছে 8 নম্বর গ্রুপ। ব্লক যদি বলি তাহলে লাস্ট ইলেকট্রন কোথায় ঢোকে ডি ব্লকে, তাহলে হয়ে যাবে ডি ব্লক, ঠিক আছে। আর পর্যায় যদি বলা হয় অর্থাৎ পিরিয়ড যদি বলা হয় তাহলে হাইয়েস্ট এন 4, তাহলে হয়ে যাবে কি চতুর্থ। তোকে যদি কেউ প্রশ্ন করে পর্যায় সারণীতে আয়রনের অবস্থান কি, তাহলে বলবে অষ্টম শ্রেণী চতুর্থ পর্যায়। কিন্তু এখানে একটা জিনিস এবারে শিখবার আছে, যেটা আশা করি তোমরা কোথাও এর আগে শোনো, যেটা আশা করি কোথাও এর আগে কোনোদিন শোনোনি। সেটা কি, সেটা হচ্ছে যে সমস্ত ডি ব্লক এলিমেন্টের, কি বলছি, যেই সমস্ত ডি ব্লক মৌলের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস আছে তাদের জন্য কিন্তু একটু অন্যরকম চিন্তা ভাবনা করতে হয়েছে। অন্যরকম মানে জিনিসটা শিখে নাও কি বলতে চাইছি, যাদের ব্যতিক্রম কিন্তু একমাত্র। যেমন ধরো ক্রোমিয়ামের জন্য, ক্রোমিয়ামের অ্যাটমিক নাম্বার 24, তাহলে আমি লিখছি দেখো 1s2 2s2 2p6 3s2 3p6
তারপরে 4s1 3d5 এটা হওয়ারই কথা। এটা হচ্ছে আমার যেটা অরিজিনালি হয়, কিন্তু এক্সপেক্টেড কি, এক্সপেক্টেড অর্থাৎ যেটা নরমালি হওয়ার ছিল। নরমালি হওয়ার কথা ছিল কি, নরমালি হওয়ার কথা ছিল এইটাই 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d4 এটা হওয়ার কথা ছিল। কিন্তু আমরা জানি যে অরিজিনালি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস এইটা হয়, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস এটা হয়। তাহলে দেখো তো এখানে আমি যদি এক্ষেত্রে শ্রেণীর সংখ্যা লিখতে যাই, এখানে যদি আমি শ্রেণীর সংখ্যা লিখতে যাই তাহলে কত আসবে, 2 প্লাস নাম্বার অফ ইলেকট্রন ইন n-1d, ঠিক আছে, মানে 2 প্লাস কত 5, তাহলে হয়ে যাবে কত, হয়ে যাবে কত, হ্যাঁ 7। কিন্তু যদি আমরা এইভাবে লিখতে চাই তাহলে দেখো তো শ্রেণী কি হবে, তাহলে শ্রেণী কি হবে 2 প্লাস 4 অর্থাৎ 6। সুতরাং এটা হচ্ছে কিন্তু আমার ঠিকঠাক, এটা হচ্ছে আমার ঠিকঠাক। অর্থাৎ এই সমস্ত এলিমেন্ট, যে সমস্ত ক্ষেত্রে, যে সমস্ত ডি ব্লক মৌলের ক্ষেত্রে ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দেখতে পাওয়া যায়, তাদের জন্যই কি হবে, তাদের জন্য তাদের অরিজিনালি যেটা না হয়ে, যেটা এক্সপেক্টেড হওয়ার কথা ছিল সেই ইলেকট্রন বিন্যাসটা লিখবো। সেজন্য এই ডি ব্লকের ক্ষেত্রে ফর্মুলাটা এইভাবে লিখে রাখো, যদি হয় nsx ইন্টু n-1 dy, তাহলে তার গ্রুপের হয়ে যাবে x প্লাস y। এই ফর্মুলাটাই লিখে নাও, এটা সবার জন্য প্রযোজ্য হয়ে যাবে, এটা সবার জন্য প্রযোজ্য হয়ে যাবে। দেখো তুমি যদি অরিজিনালিও লেখো তাহলে কোনো সমস্যা হবে না, তাহলেও দেখো এখানে 6 হয়ে যাবে, মাথায় রাখবে। তাহলে এটা সবার জন্য লিখে নেবে, খাতা পেনে সব সুন্দর করে নোট করবে কিন্তু, ঠিক আছে। তাহলে ns x n-1 dy যদি হয় তাহলে তার শ্রেণী সংখ্যা হয়ে যাবে x প্লাস y, ঠিক আছে, ক্লিয়ার। তোমাদের হোমওয়ার্ক থাকলো, কি থাকলো, কপার 29, কপার 29 এর পর্যায় ব্লক এবং গ্রুপ, পর্যায় ব্লক এবং গ্রুপ, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো যে কপার 29 তার পর্যায় ব্লক এবং গ্রুপ আমাকে বের করে দেখাবে। কপার 29 এর পর্যায় ব্লক এবং গ্রুপ আমাকে বের করে দেখাবে। মাথায় রাখবে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকেই তোমাদের বেশি প্রশ্ন দেয়। পরিষ্কার হয়েছে? তাহলে আমরা একদম আজকে লাস্ট টপিকে চলে যাব। একটা ছোট্ট জায়গা তোমাদের বাকি ছিল, সেটা হচ্ছে যে আরেকটা বলে দেওয়া যে এফ ব্লক এলিমেন্টের ক্ষেত্রে তাহলে কি হবে, আরেকবার এটা একটু জেনে রাখো, এফ ব্লক এলিমেন্টের ক্ষেত্রে কি হবে। দেখো এফ ব্লক এলিমেন্টের ক্ষেত্রে আগেও বলেছিলাম যে এদের শ্রেণী হয়ে যাবে তৃতীয়, সবার জন্য যত এফ ব্লক এলিমেন্ট আছে সবার জন্য শ্রেণী হয়ে যাবে তৃতীয়, এটা পুরো মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, এবারে যদি অ্যাটমিক নাম্বার 57 থেকে 71 হয়, যাদেরকে ল্যান্থানাইড মৌল বলা হয়, ল্যান্থানাইড মৌল বলা হয়, তাহলে এইরকম অ্যাটমিক নাম্বার যদি 57 থেকে 71 হয়ে যায়, এদের পর্যায় হয়ে যাবে, পর্যায় কি হবে 6th পিরিয়ড। মাথায় রাখবি 57 থেকে 71 যদি এই অ্যাটমিক নাম্বারের মধ্যে যাদের ল্যান্থানাইড মৌল বলা হয় তাদের পর্যায় হবে 6th পিরিয়ডে। আর 89 থেকে
89 থেকে যদি 103 যাদেরকে অ্যাক্টিনাইট মৌল বলা হয়, তাদের পর্যায় হয়ে যাবে 7th পিরিয়ড। অর্থাৎ এ ব্লক যদি কোনো এলিমেন্ট হয় তার শ্রেণী সবসময় হয়ে যাবে তৃতীয়। যদি 57 থেকে 71 নম্বর পর্যন্ত হয় তাহলে হয়ে যাবে ল্যান্থানাইট। যদি 89 থেকে 103 এর জন্য হয় তাহলে হবে অ্যাক্টিনাইট। তখন সেক্ষেত্রে ল্যান্থানাইটের ক্ষেত্রে পর্যায় হবে 6 আর অ্যাক্টিনাইটের ক্ষেত্রে পর্যায় হয়ে যাবে 7। এটা মাথায় রাখতে হবে, এটা তোমাদের একটু কিন্তু মুখস্থ করতে হবে। ক্লিয়ার? নেক্সট যে টপিকটা তোমাদের একটু বাকি ছিল সেটা হচ্ছে যে এস এবং পি ব্লক এলিমেন্টকে বলা হয়ে থাকে রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট। অর্থাৎ এরা এক ধরনের রিপ্রেজেন্ট করে, মানে এরা কাউকে একজনকে তুলে ধরে, সেটা এদেরকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট। এবং ডি ব্লক এলিমেন্টকে বলা হয়ে থাকে, এখান থেকেই একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসে, সেটা হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট, বা এদেরকে বলে সন্ধিগত মৌল। তুমি যদি পিরিয়ড টেবিলটা আরেকবার খেয়াল করো তাহলে দেখবে, দেখো তার মানে এখানে এস ব্লক, এইদিকে হচ্ছে পি ব্লক এবং মাঝখানে হচ্ছে ডি ব্লক। এটা এস, এটা পি, এটা বি, ডি। অর্থাৎ এস এবং পি এর মাঝখানে সন্ধি করেছে। যেন সন্ধি মানে কি, একটা সমঝোতা হয়ে যাওয়া। তাই জন্য ডি ব্লক এলিমেন্ট গুলোকে বলা হয়ে থাকে সন্ধিগত মৌল। প্রত্যেকটি যে ডি ব্লক এলিমেন্ট তারা কিন্তু সন্ধিগত মৌল নাও হতে পারে। প্রত্যেকটি ডি ব্লক এলিমেন্ট সন্ধিগত মৌল না হতে পারে। ঠিক আছে? বুঝতে পারলে কি বললাম? প্রত্যেকটি ডি ব্লক এলিমেন্ট সন্ধিগত মৌল নাও হতে পারে, বাট প্রত্যেকটি সন্ধিগত মৌল ডি ব্লক এলিমেন্ট হবে। মানে স্যার, মানে হচ্ছে একটা জিনিস মাথায় রাখবে, সন্ধিগত মৌল আমরা কাকে বলতে পারি? সন্ধিগত মৌল আমরা কাদেরকে বলবো? এখান থেকে তোমাদের বোর্ডে প্রায় প্রশ্ন আসে। ঠিক আছে, যে সন্ধিগত মৌল কাকে বলা হয়, না লিখে নাও। যে সব মৌলের ভূমিস্তরে অথবা স্থায়ী জারণ স্তরে আংশিক পূর্ণ, এইটা খুব ইম্পর্টেন্ট। আংশিক পূর্ণ মানে অর্ধেকটা পূর্ণ থাকবে, ডি কক্ষক থাকে, তাদের সন্ধিগত মৌল বলা হয়। কি বললাম? যেসব মৌলের ভূমি স্তরে অথবা স্থায়ী জারণ স্তরে আংশিক পূর্ণ দ্বিকক্ষক থাকে, অর্থাৎ দ্বিকক্ষকটাকে আংশিক পূর্ণ হতে হবে, দ্বিকক্ষকটা সম্পূর্ণ হয়ে গেলে চলবে না। ঠিক আছে, তাদেরকেই আমরা সন্ধিগত মৌল বলবো। কিন্তু ঘটনাটা কি হয়, যেমন ধরো জিঙ্কের ক্ষেত্রে আমি যদি জিঙ্কের ইলেকট্রনিক বিন্যাস দেখি, জিঙ্কের পরমাণু ক্রমাঙ্ক 30, তাহলে দেখবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d10। তাহলে দেখো এখানে দ্বিকক্ষক কি আছে? সম্পূর্ণ আছে। তাই জিঙ্ক
ডি ব্লক মৌল হলেও সন্ধিগত মৌল নয়। এটাই তোমাদের প্রশ্ন আসে যে কেন জিঙ্ক ডি ব্লক মৌল হলেও সন্ধিগত মৌল নয়। কি বললাম? কেন জিঙ্ক ডি ব্লক মৌল হলেও সন্ধিগত মৌল নয়? এই প্রশ্নটা তোমাদের কিন্তু অনেকবার এসেছে, সুতরাং এটা ভালো করে লিখবে যে কি বলবে। সন্ধিগত মৌল তাদেরকেই বলা হয় যে সমস্ত মৌলের ভূমিস্তরে অথবা স্থায়ী জারণ স্তরে আংশিক পূর্ণ দ্বিকক্ষক থাকে, কিন্তু জিঙ্কের ক্ষেত্রে ভূমিস্তর বা স্থায়ী জারণ স্তর কোথাও আংশিক পূর্ণ দ্বিকক্ষক থাকে না, তাই কিন্তু জিঙ্কে ডি ব্লক মৌল বলা হয় না। সরি, জিঙ্কে সন্ধিগত মৌল বলা হয় না, ভেরি সরি, জিঙ্কে সন্ধিগত মৌল বলা হয় না, কিন্তু ডি ব্লক মৌল বলা হবে। ঠিক আছে, ক্লিয়ার? এবারে তোমরা আরেকটা প্রশ্ন এখানে তোমাদের মনে আসতে পারে, সেটা কি? সেটা হচ্ছে যে স্যার কপারের ক্ষেত্রেও তো স্যার আমরা দেখলাম এরকমই। সত্যিই তাই, কারণ কপারের যদি অরিজিনাল ইলেকট্রন বিন্যাসটা দেখি তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 তারপরে 4s1 3d10। অর্থাৎ স্যার কপারের ক্ষেত্রে তাহলে স্যার কপার কেন হলো? তার কারণ কপারের একটা জারণ স্তর আছে যেটা হচ্ছে কপার 2+, মানে কপার থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেল। তাহলে সেটা যদি হয় তাহলে দেখো তো ইলেকট্রন বিন্যাসটা কি আছে, 1s2 2s2 2p6 3s2 3p6 4s থেকে একটা বেরিয়ে যাচ্ছে আর 3d থেকে একটা বেরিয়ে যাচ্ছে, তাহলে 3d9। তাহলে দেখো ডি এর ক্ষেত্রে কি আছে? অসম্পূর্ণ দ্বিকক্ষক আছে। ঠিক আছে, তাই এখানে আমার পূর্ণ দ্বিকক্ষ আছে ঠিকই, কিন্তু কপারের ক্ষেত্রে একটি স্থায়ী জারণ অবস্থা, সেখানে কিন্তু আমার অসম্পূর্ণ দ্বিকক্ষ আছে। ওই জন্য দেখো ভূমিস্তর বা স্থায়ী জারণ অবস্থাতে যদি অসম্পূর্ণ দ্বিকক্ষ তাহলেই কিন্তু হয়ে যাবে ডি ব্লক মৌল। তাই কপার কিন্তু ডি ব্লক মৌল এবং সঙ্গে হয়ে গেল সন্ধিগত মৌল, দুটোই। ঠিক আছে, তাহলে কারা কারা নয় সেইটা লিখে রাখো। জিঙ্ক, ক্যাডমিয়াম এবং মার্কারি, অর্থাৎ ওর যে গ্রুপের পুরোটাই, এরা কি? এরা কেউ সন্ধিগত মৌল নয়। একই কারণ যে এদের স্থায়ী জারণ স্তর বা ভূমিস্তর কোথাও সম্পূর্ণ দ্বিকক্ষক নেই। তাহলে এটা মাথায় রাখবে পয়েন্টটা। অনেক সময় এমসিকিউ প্রশ্ন দিয়ে দেয় এদের মধ্যে কোনটি সন্ধিগত মৌল নয়, তাহলে এই তিনটে হচ্ছে আমার সন্ধিগত মৌল নয়, বাট এরা কিন্তু ডি ব্লক মৌল, এটা মাথায় রাখবে। ওকে, তাহলে আমাদের একদম পিরিয়ডিক টেবিলে জেনারেল যে কনফিগারেশন, জেনারেল জায়গাটা সেটা আজকে কমপ্লিট হয়েছে। এরপরে আমরা যেটা পিরিয়ডিক টেবিলের নেক্সট ক্লাসটি করবো সেটা হচ্ছে পর্যায়গত ধর্ম, অর্থাৎ পিরিয়ডিসিটি তুলনা করবো। অর্থাৎ যে সময়ের সাথে সাথে বা একটা নির্দিষ্ট নাম্বারের পরে যে বিভিন্ন ধরনের পর্যায়ের পরিবর্তন হতে পারে বা কি ধরনের পরিবর্তন হয়, অ্যাটমিক রেডিয়াস, ধাতব ধর্ম, অধাতব ধর্ম, ইলেকট্রোনেগেটিভিটি, তড়িৎ ঋণাত্মকতা, ভালো করে শুনবে, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এবং ভালো করে যদি বুঝতে পারো, কেমিস্ট্রি তোমাদের কাছে অনেক বেশি ইজি হয়ে যাবে। ওকে, তাই প্রত্যেকটা পয়েন্ট ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, প্রত্যেকটা পয়েন্ট নোট ডাউন করবে, খাতায় সুন্দর করে লিখে রাখবে এবং অবশ্যই ভিডিওটিতে লাইক করবে এবং কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগছে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।